আলোচনা করব নাউনের কিছু কনফিউশন নিয়ে। তাহলে শুরু করি। নাউন, প্রথমে আলোচনা করব হোম এবং হাউস, এই দুইটা নাউন। এই দুইটা শব্দের অর্থই হলো বাড়ি, তবে শব্দ দুটোর অর্থ সেম হলেও একটুখানি পার্থক্য আছে দুইটা বিষয়ে। হোম হলো একটা নির্দিষ্ট বাড়ি মানুষের বসবাসের জন্য, আর হাউস হলো যে কোনো বিল্ডিং বসবাসের জন্য। তাহলে হাউস ইজ any building used for dwelling, আর home is a particular house for living। তাহলে এই দুটো আমি লিখে ফেলি। তাহলে এটা থেকে বোঝা গেল যে হাউস আর হোমের মধ্যে একটু লিটিল ডিফারেন্স আছে। হাউস যে কোনো বাড়ি, হোম একটা পার্টিকুলার বিল্ডিং। আবার হোম মানে নিজের দেশও বোঝায়। ধরো পড়াশোনার জন্য দেশের বাইরে কোথাও গেলে, সব জায়গাতে পড়াশোনার পর একটা ছুটি পাওয়া যায়। হয়তো শীতের ছুটি পেলে তখন তুমি বাংলাদেশে চলে আসলে, ব্যাক করবে, তখন তুমি তোমার ফ্রেন্ডদেরকে বলবা, ধরে নাও তুমি আগামী সপ্তাহে বাংলাদেশে আসতে চাও, তখন তুমি তোমার ফ্রেন্ডদেরকে বলবা যে হলো আই এম গোয়িং টু মাই হোম নেক্সট উইক, আমি আগামী সপ্তাহে আমার বাড়িতে যাব। তাও আর হলো এই যে আমি একটা বাক্য বললাম যে আমি আগামী সপ্তাহে আমার বাড়িতে যাব, মানে আমার দেশে যাব, এই বাক্যটাই খেয়াল করে দেখবে যে আমি ইউজ করলাম আই এম গোয়িং টু মাই হোম নেক্সট উইক, আমি আগামী সপ্তাহে আমার বাড়ি যাব। এটা এখানে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করলাম। এই বাক্যে নিকট ভবিষ্যৎ, এই ধরনের বাক্যে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করা যাবে, আবার চাইলে ফিউচার ইনডিফিনিটও ব্যবহার করা যাবে। অল আর টুজ আর বোথ আর রাইট। ওকে, তাহলে হোম মানে নিজের দেশ, এটাও হয় হোম। এবারে হোম হাউস নিয়ে আলোচনা হলো, এবারে বলবো হ্যাবিট আর কাস্টম নিয়ে। হ্যাবিট মানে রীতি বা অভ্যাস, কাস্টম মানে রীতি বা প্রথা। দেখো দুইটা শব্দের মানেতে রীতি পাওয়া যাচ্ছে। এই শুধু অর্থ, এই শুধু রীতি শব্দটা শুনে বুঝতে পারছি না দুটোর মধ্যে পার্থক্য কীভাবে করা যায়, কিন্তু অভ্যাস এই শব্দটা শুনে আর প্রথা এই শব্দটা শুনে অনেকটা বুঝতে পারছি যে হ্যাঁ অ্যাকচুয়ালি এই দুটো শব্দের মাঝে পার্থক্য আছে, আসলেই আছে। হ্যাবিট রীতি বা অভ্যাস, এটা মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। মানুষের অভ্যাস, আমার প্রতিদিনের অভ্যাস
অভ্যাস যে আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি, এটা আমার প্রতিদিনের অভ্যাস। আমার স্বভাব যে হলো আমি সবসময় প্রতিবাদ করতে পছন্দ করি, এটা আমার স্বভাব। আমার না, এটা তো স্বভাবে চলে গেল। অভ্যাসটা এরকম যে প্রতিদিন তুমি হলো সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ো, তারপরে তুমি বাইরে ওয়াকিং করতে যাও, এটা তোমার একটা অভ্যাস। তারপরে আমাদের আশেপাশে অনেক মানুষ দেখা যায় যে কথায় কথায় মিথ্যা বলে, এমনভাবে মিথ্যাগুলো বলে যে বোঝা যায় না যে সেটা মানে মিথ্যা, মনে হয় যে সেটা সত্যর মতোই। তো তাদের যে এই যে মিথ্যা বলার অভ্যাস, সেটা খুবই খারাপ একটা হ্যাবিট। ইট ইজ আ ভেরি ব্যাড হ্যাবিট। এটা কি মানুষের অভ্যাসে যাচ্ছে, মানুষের রীতি। ভালো রীতিও হতে পারে, খারাপ রীতিও হতে পারে। সকালে ওঠা অবশ্যই খুব ভালো রীতি, বাইরে হাঁটতে যাওয়া খুব ভালো রীতি। তো এটা গেল হ্যাবিট মানুষের ক্ষেত্রে। হ্যাবিট ফর ইন্ডিভিজুয়ালস। আর কাস্টম যেটা আছে, এই রীতিটা হয় সমাজে বা দেশে। যেমন আমাদের দেশে প্রত্যেক বছর পহেলা বৈশাখ উদযাপন হয়, মঙ্গল শোভাযাত্রা হয়, নবান্ন হয়। এগুলো আমাদের বাংলাদেশের কালচার, আমাদের বাংলাদেশের রীতি, বাংলাদেশের কাস্টম। তাহলে বোঝা গেল যে দুইটা শব্দের মানে রীতি হলেও এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে দুটো আমি habit belongs to individual. Okay. এবার cause of আর reason for, এই দুইটা শব্দের মানে হলো কারণ, কিন্তু বাক্য বিশেষে কারণ শব্দের ইংরেজি কখনো কজ অফ হয়, কখনো রিজন ফর হয়। আরেকটা জিনিস খেয়াল করবে, কজের সাথে প্রিপোজিশন হিসেবে অফ হয় আর রিজনের সাথে প্রিপোজিশন হিসেবে ফর হয়। তাহলে আমরা এবারে জানবো যে কখন কোনটা হচ্ছে। কোনো কারণ যদি যৌক্তিক হয়, কোনো কারণ যদি সত্য হয়, বাস্তব হয়, তাহলে সেটার কারণের ইংরেজি হিসেবে কজ অফ ব্যবহার করতে হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আচ্ছা, আমাদের দেশে বা বিভিন্ন দেশে যে বিভিন্ন রকমের যে রোগ হচ্ছে, রোগের প্রধান কারণ কি? পলিউশন। পলিউশন ইজ দ্য মেইন কজ অফ ডিফারেন্ট ডিজিজেস। তারপরে কিছু ডিজিজ আছে যে ব্যাকটেরিয়ার কারণে ঘটে, কিছু ডিজিজ আছে ভাইরাসের কারণে ঘটে। এগুলো কি দায়ী না? যৌক্তিক রিজন না, মানে যৌক্তিক কজ না, যৌক্তিক, বাস্তব, সত্য, যে ভাইরাসের কারণে ঘটছে, ব্যাকটেরিয়ার কারণে ঘটছে, পলিউশনের কারণে ঘটছে। এগুলো হলো বাস্তব, সত্য, যৌক্তিক। এগুলোর ক্ষেত্রে এই ধরনের বাক্য হলে কজ হবে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে কজ অফ কারণটা কি কোনো হলো খারাপ দিক, নেগেটিভ সাইড এরকম কিছু করে কিনা। এরকম ক্ষেত্রে নেগেটিভ কোনো মিনিং বোঝাচ্ছে, যে হলো নেগেটিভ কোনো সেন্স দিচ্ছে, এরকম ক্ষেত্রেও কজ অফ, কারণ, এটা ব্যবহার করতে হবে। তাহলে এটা আমি লিখে দিই। আচ্ছা, কজ অফ এটা খুব সহজে বোঝার জন্য বলা হয় যে কজ অফ প্রডিউসেস আ রেজাল্ট। কজ অফ একটা ফলাফল কি প্রডিউস করে, উৎস হয়। যেমন হচ্ছে পলিউশন, বিভিন্ন ডিজিজের কি উৎস, ভাইরাস কোন কোন ডিজিজের উৎস, ব্যাকটেরিয়া উৎস, প্রডিউসেস, এগুলো হলো একটা। আচ্ছা, বুঝতে নিশ্চয়।
রেজাল্টটা কি, যে রেজাল্টটা হয়, রিজন ফর এমন একটা কারণ বোঝায় যে ওই কারণটার কারণে যে রেজাল্টটা হয় সেটাকে এক্সপ্লেইন করতে পারে। এটা কিভাবে, আমাদের সবার একটা অভিজ্ঞতা আছে, স্কুলে পৌঁছানো যথাসময়ে, কলেজে পৌঁছানো যথাসময়ে, কোনো একদিন, এটা আমাদের এই যথাসময়ে পৌঁছানো নিয়ে বিভিন্ন রকমের একটা কথা আছে। কি ধরনের, আমরা মাঝে মাঝে লেট করে পৌঁছাই, টিচার জিজ্ঞাসা করে লেট কেন হলো, উত্তর হিসেবে রেডি আছে ট্রাফিক জ্যাম ছিল, রাস্তায় একটু সমস্যা করছিলাম, বাবা বেরোতে লেট করেছে, আমি একটু অসুস্থতায় হাঁটতে পারছিলাম না, আজকে ভ্যান পাইনি ওই জন্য আসতে দেরি হলো। রিজন, দেখো তুমি ওখানে যে লেট হলো, লেট হওয়াটা কি একটা ফলাফল, যে লেট হলো, লেটটা কেন হলো, এই যে কেন হলো উত্তর, যে কেন হলো এটা এক্সপ্লেইন করছি, যে এটা কারণ ট্রাফিক জ্যাম, রাস্তায় সমস্যা, হাঁটতে পারছিলাম না, এগুলো এই যে একটা অজুহাত বা একটা কারণ তারপর আছে এই ধরনের, এগুলো কিন্তু এই কজ অফের মতো, এটা বাস্তব কোনো ঘটনা, সত্য কোনো ঘটনা, যৌক্তিক কোনো এরকম কিন্তু নয়, মানে ওই যে একটু বৈজ্ঞানিক সম্মত, বিজ্ঞানসম্মত যে উত্তর ওরকম টাইপের কিছু কিন্তু থাকে না এখানে, একটা মনে করো অনুভূতি থাকে, অনুমান থাকে, অজুহাত থাকে, এই ধরনের কিছু থাকে। তারপরে তুমি একদিন হোমওয়ার্ক করো, এখন টিচার বলছে যে হোমওয়ার্ক কেন করো, অসুস্থ ছিলেন, পারিবারিক সমস্যা ছিল, এই কারণে হোমওয়ার্ক করতে পারিনি, এই কারণে গতকাল আসতে পারিনি, এরকম একটা। টিচার তো তোমার বাড়িতে দেখতে যাচ্ছে না যে হলো অ্যাকচুয়ালি কি কারণগুলো, তুমি বানায়ও বলতে পারো, আবার সত্যও বলতে পারো, দেখো কোনো একটা কাজ আমরা কেন করলাম, কেন বললাম, এটার উত্তরটা যদি পাওয়া যায় তাহলে বাক্য দেখি। Pollution is the main cause of different diseases. Pollution অনেক রোগের কারণ, রোগের কারণটা পলিউশন প্রডিউস করছে, রোগ রেজাল্ট, রেজাল্টকে পলিউশন, ডিজিজকে পলিউশন প্রডিউস করছে। ওকে, আচ্ছা পরেরটা,
ক্রিয়াকলাপ কার্যকলাপ, এই জায়গাটায় কিন্তু ওরকম কিছু হচ্ছে না। এখানে এটাতে ফ্যাকচুয়াল কজের ক্ষেত্রে ফ্যাকচুয়াল বিষয়টার উল্লেখ হচ্ছে, এটা ফ্যাকচুয়াল সেন্টেন্স, আর এটা সাবজেক্টিভ সেন্টেন্স, মানে অনুমানের উপরে একটা অনুভূতি, একটা অজুহাত এরকম কাজ করাচ্ছে। আচ্ছা, একটু আগে আমি হলো ইন্ডিভিজুয়াল শব্দটা ব্যবহার করছিলাম ইয়াকে হ্যাবিট বলার সময়, যে হলো এটা হ্যাবিট বিলংস টু ইন্ডিভিজুয়াল, ওই জায়গাটাই খেয়াল করবে যে আমি ইন্ডিভিজুয়াল ওয়ার্ডটা একটু ভুল করছিলাম। তোমরা দেখে নাও ইন্ডিভিজুয়াল ওয়ার্ডটা কী হবে, ইন্ডিভিজুয়াল। ওকে, নাও পরেরটা আসছি। সিন আর সিনারি শব্দ দুটোর মানেই হলো দৃশ্য, দুইটা শব্দের মানেই দৃশ্য, কিন্তু পার্থক্য তাহলে কোথায়? সিন বলতে কোনো সিনেমার দৃশ্য বোঝায়, কোনো নাটকের দৃশ্য বোঝায়, মানে কোনো সিনেমা বা নাটকের কোনো বিশেষ কোনো একটা জায়গা, বিশেষ মুহূর্ত, সেটা বোঝাতে সিনটা খুব সুন্দর, এরকম আমরা বলি সিনটা একদমই ভালো না, এরকম বলি। কোনো সিনেমা বা নাটকের বিশেষ কোনো মুহূর্ত এগুলো বোঝাতে সিন ব্যবহার করা হয়, সিন। আবার এটা ছাড়াও আমাদের বাস্তব জীবনেও কিছু কিছু ক্ষেত্রে সিন শব্দ ব্যবহার করা, ছোট্ট একটা জায়গায়, ওয়ান পার্টিকুলার প্লেস, এগুলোর ক্ষেত্রে সিন ব্যবহার করা হয়। ধরো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি স্কুলে যাচ্ছ, যার বাদে দেখলে যে একটা ট্রাক এসে চট করে একটা ভ্যানকে ধাক্কা দিয়ে দিল, সিন, খুব খারাপ একটা সিন, রক্তাক্ত হয়ে সব পড়ে গেল, সিনটা খুবই খারাপ, টেরিবল সিন, তুমি ভুলতে পারবে না, বারবার বেশ কিছু দিন সেটাই তোমার মাথার মধ্যে সবসময় ঘুরবে, এরকম। এগুলোকে বলা হয় সিন, ওয়ান পার্টিকুলার প্লেস। সেটা সিনেমা বা নাটকের একটা বিশেষ মুহূর্ত, সেগুলোর ক্ষেত্রেও হয়, আবার বাস্তব জীবনে এই ধরনের সিন। আর সিনারি হলো জেনারেল অ্যাপিয়ারেন্স অফ আ কান্ট্রি, একটা দেশের জেনারেল অ্যাপিয়ারেন্স, সাধারণভাবে দেখে বাংলাদেশ থেকে উপর থেকে দেখলে কেমন লাগবে, সবুজ শ্যামল, অনেক সুন্দর একটা দেশ। একটু নিচে নেমে আসো, ঢাকা দেখো কেমন লাগবে, রাতের বেলা যদি দেখো প্রচুর লাইটিং, দিনের বেলা কেমন লাগবে উপর থেকে, অনেক রাস্তায় দেখা যাবে যে হলো ছোট ছোট বক্সের মতো গাড়ি ধীরে 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 চলছে, জ্যাম যেহেতু থাকে আমাদের ঢাকায়, বিল্ডিং দুই সাইডে প্রচুর বিল্ডিং এরকম দেখা যাবে। সিলেটে যাও প্রচুর গাছপালা দেখবে, ওদিকে মানে সবুজ দেখবা। কক্সবাজার যাও, উপর থেকে থেকে একটা পানি, ওখানে যেহেতু বঙ্গোপসাগর আছে, ওখানে দেখবে যে পানি আছে, এদিকে পানিও আছে, এদিকে গাছপালাও আছে, ওখানে একটা আলাদা রকম একটা সিনারি। ওইসব ক্ষেত্রে কিন্তু সিন ব্যবহার করা যাবে না, ওইসব ক্ষেত্রে সিনারি ব্যবহার করতে হবে। মানে এটা বোঝা গেল যে সিনারি হলো জেনারেল অ্যাপিয়ারেন্স অফ আ কান্ট্রি, অফ আ বিগ প্লেস, এরকম। আর সিন হলো একটা ছোট জায়গা, ঠিক আছে? তাহলে আমি এটা একটু লিখে দিই। সিন মানে হলো one particular place, আর সিনারি হলো general appearance of a country, বড় একটা জায়গার। আচ্ছা, এবারে বলবো পোশাক নিয়ে। পোশাকের ইংরেজি ড্রেস হয়, স্যুট হয়, ক্লথ হয়। নারীদের পোশাক যখন বোঝাবো তখন সবসময় ড্রেস, আর আমরা আমাদের ব্যবহারিক জীবনে ব্যবহার করি, মেয়েটা যে ড্রেসটা পরে আসছে অনেক সুন্দর, ভালো মানে আসছে, এরকম বলি। ড্রেস নারীদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, পুরুষদের ক্ষেত্রে কখনো দেখবা যে ড্রেস বলবে, নারীদের ক্ষেত্রে ড্রেস বলা। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই স্যুট ক্লথ ব্যবহার করা যায়। স্যুট বলতে হচ্ছে জ্যাকেটের সাথে
ট্রাভেল আর জার্নি। ট্রাভেল জার্নি এই দুইটা শব্দের মানে হলো ভ্রমণ। তাহলে এই দুটার মধ্যে আবার কিভাবে পার্থক্য হয়? ট্রাভেল মানে যে কোনো জায়গায় মুভমেন্ট, যে কোনো জায়গায় যদি তুমি ঘুরতে যাও, যে কোনো অ্যানি কাইন্ড অফ মুভমেন্ট, তাহলে ট্রাভেল হবে। আর জার্নি মানে হলো পার্টিকুলার প্লেস টু পার্টিকুলার। ধরো আই লাভ ট্রাভেলিং, আমি ঘুরতে পছন্দ করি, সে যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় আমি ছুটির দিন পেলেই ইচ্ছা মতো ঘুরতে চলে যাই, যেখানে আশেপাশে হোক, একটু দূরে হোক। আর জার্নি মানে পার্টিকুলার প্লেস। ধরো যে তুমি দিনাজপুরে তোমার বাসা, তুমি দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছ, আর তোমার বন্ধু গেলে ওখানে পৌঁছে যার পাশে থাকলে তাকে তুমি বললে যে হলো মাই জার্নি ফ্রম দিনাজপুর টু কক্সবাজার ওয়াজ কি বলবো, ভালো না খারাপ? জার্নি ধরে না তোমার খারাপ গেছে, যে ওয়াজ বোরিং, ভালো জার্নি হয়নি। আবার তুমি দেখা গেল যে কক্সবাজার যাবা, ফ্রম ঢাকা টু কক্সবাজার, এই জার্নিটা তোমার ভালো লাগছে, যে দিস জার্নি ওয়াজ ইন্টারেস্টিং। মানে পার্টিকুলার প্লেস টু পার্টিকুলার, নির্দিষ্ট জায়গা, এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি নির্দিষ্টভাবে ভ্রমণ করছো, এরকম ক্ষেত্রে জার্নি ব্যবহার করবে। ট্রাভেল মানে এনি কাইন্ড অফ মুভমেন্ট। আমি সেন্টেন্স লিখে দিই, তাহলে ভালো মনে থাকবে। আর এটা কি করতেছে, এনি কাইন্ড অফ মুভমেন্ট। Any kind of movement, and journey की particular place to particular place. My journey from Barishal to Dhaka was interesting. এবারে আঙ্গুল নিয়ে কথা বলবো, পরের বিষয় আঙ্গুল। আঙ্গুলের ইংরেজি কি? সবাই বলবে ফিঙ্গার, এটা মানে চট করে ফিঙ্গার মাথায় আসবে। ফিঙ্গার, টো দুটোই হয়, TOE, টো আঙ্গুল, ফিঙ্গার মানে আঙ্গুল। ফিঙ্গার বলতে হাতের আঙ্গুল বোঝায়, আর টো বলতে পায়ের আঙ্গুল বোঝায়। তাহলে হ্যান্ড হ্যাজ আচ্ছা দুইটা হাত যেহেতু, টু হ্যান্ডস হ্যাভ ফিঙ্গার্স। টু ফুটস দুইটা পা, হ্যাভ টোজ। এটা শেষ, ঠিক আছে, এটার আলোচনা শেষ। হিন্ট, ফিঙ্গার ফর হ্যান্ডস, হাতের জন্য ফিঙ্গার। ফিঙ্গার ফর হ্যান্ডস। টোজ ফর হ্যান্ডস। হ্যান্ড সাধারণভাবে হ্যান্ড, ওভাবে দুই হাতের জন্য হ্যান্ডস দিচ্ছি না, এমনি সাধারণভাবে হাত বলছি। হাতের জন্য ফিঙ্গার, ফিঙ্গার্স ফর হ্যান্ড, টোজ ফর ফুট। হ্যাঁ, ফুটস দিলেও হবে, হ্যান্ডস দিলেও হবে, যাও অসুবিধা নেই। তোমার দুটো বাংলায় হবে আঙ্গুল। দুটোর মানে হলো আঙ্গুল। ওকে, এবার পরেরটাতে যাচ্ছি।
যানজট চালায়, সেই বাতাসের ইংরেজি হবে এয়ার। যেখানে আমরা শ্বাস নিই। আর ওয়াইন বাতাস, যে বাতাসটা হলো গাছের পাতা নড়াতে সাহায্য করে। গাছের পাতাগুলোকে যেমন ঝড়ের সময় গাছের পাতা অনেক নড়ে, ঝড় হোক বা সাধারণভাবে গ্রীষ্মকালে তো পাতা নড়ে, আমরা বলি যে গাছের প্রত্যেকটা মানে নড়লে বলি যা বা বেশ আরামদায়ক, গরম ভালো একটা আরাম বাতাস পাচ্ছে। না নড়লে গাছের পাতা একটাও নড়ে না, যে গাছের পাতা যেটা নড়াতে সাহায্য করে সেটা হলো ওয়াইন্ড, আর আমরা যেটা শ্বাস নিই সেটা হলো এয়ার। যে বাতাস গাছের পাতা নড়াতে সাহায্য করে, লিভস পাতার পুরো নাম্বার, সেটা হলো ওয়াইন্ড, ইয়ার আছে। এবারে প্রাইস আর কস্ট নিয়ে বলি। প্রাইস মানে মূল্য, কস্ট মানে মূল্য। প্রাইস মানে হলো মূল্য বা দাম যেটা আছে, যেই মূল্য বা দামটা আমরা পরিশোধ করি, আমরা দিই, মানে কাস্টমার দেয়, সেটা হলো প্রাইস। আর কস্ট হলো যেটা শপকিপার দেয়। কীভাবে বিষয়টা, আমি দোকানে একটা ঘড়ি কিনতে গেলাম, দোকানদারকে জিজ্ঞেস করবো হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য ওয়াচ, এই ঘড়িটার দাম কত। দোকানদার বললো, আমি প্রাইসটা দিলাম, নিয়ে চলে আসলাম। এখন ভাবো ওই ঘড়িটা বানাতে দোকানদারের খরচ হয়নি? যে পার্টসগুলো লাগাতে হয়েছে, লাগাতে একটা খরচ আছে না? কিন্তু অবশ্যই দোকানদার ওই ঘড়িটা বানাতে যতটা খরচ হয়েছে তার চেয়ে কি মানে সেই দামটা তো আমাদেরকে বলে, তার চেয়ে বেশি দাম বলে, কারণ তার তো লাভ করতে হবে। ওই ঘড়িটা বানাতে একটা খরচ হচ্ছে, আমরা ঘড়িটা কিনতেছি আর একটু বেশি দামে, তাকে তো লাভ করতে হবে, পরিশ্রম তো একটা বিষয় আছে। তো আমরা যেই দামে কিনছি সেটা হলো প্রাইস, আর দোকানদার ওই ঘড়িটা বানাতে যে খরচটা করছে সেটা হলো কস্ট। বুঝলে? লিটিল ডিফারেন্স, দুটা মানেই মূল্য, দাম, লিটিল ডিফারেন্স। তাহলে আমি এটা লিখে দিই। Amount of money paid by customers, কাস্টমারদের পেইড করা মানিটা হচ্ছে প্রাইস। আর কস্টের ক্ষেত্রে amount of money paid by, এটা লিখছি না, শপকিপার। বুঝছো? এটা হলো প্রাইস আর কস্টের মধ্যে। এবার পরেরটাতে আসি। ফ্লোর, গ্রাউন্ড, দুটার মানে কি? মেঝে, দুটার মানেই মেঝে। দেখো এখানেও দুটোর মধ্যে পার্থক্য আছে। আর এই যে অ্যাডমিশনে এই ধরনের কিন্তু দেওয়া থাকে যে কখন কোনটা হবে, অ্যাডমিশনে গিয়ে ধরা পড়ে, মানে আমাদের ভুলগুলো যা আমরা কিছু
জানি যেটা এইভাবে এভাবেই হয়, সাধারণ সব জায়গাতেই ওই একই রকম ভাবে যে আমি যেগুলো বললাম সব জায়গাতেই যে হ্যাঁ এটা মানে এটা, এটা মানে ওইটা, তবে এটা ব্যবহার করা যাবে। দুইটাই অপশনে দেওয়া আছে, নিচের কোনটি সঠিক? ওই অ্যাডমিশন তোমার মনে হচ্ছে দুইটাই সঠিক, কিন্তু দুটো সঠিক হবে না, একটাই সঠিক হবে, এই জানার ঘাটতি। তো গ্রাউন্ড ফ্লোর দুটা মানেই হলো মেঝে, এই জিনিসগুলো ভালোভাবে নোটিস করবে। অ্যাডমিশন চাকরি পরীক্ষা সত্যিই খুব ইম্পর্টেন্ট। তো রুমের পার্ট হিসেবে ফ্লোর পার্ট হয় ফ্লোর, আর গ্রাউন্ড হয় বাড়ির বাইরে, আউটসাইড অফ দ্য হাউস। বাড়ির বাইরে যে মেঝে সেটাকে বলা হয় গ্রাউন্ড, আর বাড়ির ভিতরে যে মেঝে সেটাকে বলা হয় ফ্লোর। ফ্লোর ইজ আ পার্ট অফ আ রুম। দেওয়াল ইংরেজি হলো ওয়াল, ইজ আ পার্ট অফ রুম। ছাদ সিলিং ইজ আ পার্ট অফ রুম। তো ফ্লোর বলতে সেই মেঝে যেটা রুমের একটা অংশ, পার্ট। গ্রাউন্ড হলো বাড়ির বাইরের, তাহলে ফ্লোর আ পার্ট of room, ground outside of house, বাড়ির বাইরে। তো রুম থেকে আমার একটা জিনিস মনে পড়লো, ধরো তুমি বাসে উঠছো, বাসে উঠে কি দেখি আমরা, আমার বসার কোনো জায়গা আছে কিনা। তো বাসে ওঠার সময় হেলমেটে তুমি বলতেছো যে যে আমার কোনো বসার জায়গা আছে কিনা, ইংরেজি কি বলবো, আমার কোনো বসার জায়গা আছে কিনা? ইজ দেয়ার এনি প্লেস ফর মি ইন দ্য বাস, ইনসাইড দ্য বাস? ইজ দেয়ার এনি প্লেস ফর মি, আমার জন্য কি জায়গা আছে ভেতরে ওই বাসে? এটা তুমি প্রশ্ন করবা। বাসে কি আমার বসার জন্য কোনো জায়গা আছে? ইংরেজি হিসেবে ইজ any place for me to sit inside the bus? বাসের ভিতরে বসার জন্য কি আমার জন্য জায়গা আছে? এটাকে তুমি ইংরেজি বলবা না, এটা ইংরেজি বলা যাবে না, ভুল, প্লেস হবে না। রুম হবে। Is there any room for me to sit inside the bus? বাসে বসার জন্য কি আমার কোনো জায়গা আছে? রুম এখানে মানে কি বলছে, আমার বসার জন্য খালি জায়গা, ফাঁকা জায়গা থাকলে সেখানে আমি বসবো, কখনোই প্লেস হবে না, সবসময় রুম হবে। এটা দেখে মনে করবো সেখানে রুম হবে, নট প্লেস। আচ্ছা, আরেকটা টপিক বলে শেষ করবো, মানে একটা অর্গান ইনস্ট্রুমেন্ট। অর্গান মানে কি, ইনস্ট্রুমেন্ট মানে কি? অর্গান মানে কি সবাই বলবে অঙ্গ, ইনস্ট্রুমেন্ট মানে কি সবাই বলবে যন্ত্র বা বাদ্যযন্ত্র। অর্গান মানে বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র, একটা ইনস্ট্রুমেন্টের নাম হলো অর্গান। অর্গান মানে অঙ্গ শুনে ঠিক আছে, তবে একটা ইনস্ট্রুমেন্টের নাম হলো অর্গান। এই ইনস্ট্রুমেন্টটা চার্চে বাজানো হয়, কিছু চার্চে। দিস ইনস্ট্রুমেন্ট organ
particular musical instrument. Organ is a particular নির্দিষ্ট musical instrument. In some church, যে চার্চে বাজানো হয় অর্গান, একটা পার্টিকুলার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আর এমনি যেটা আমি বললাম ইনস্ট্রুমেন্ট, শুধু ইনস্ট্রুমেন্ট, শুধু ইনস্ট্রুমেন্ট। অর্গান একটা পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট, এই নির্দিষ্ট ইনস্ট্রুমেন্টের নাম। আর যেটা শুধু ইনস্ট্রুমেন্ট তুমি যদি বলো তাহলে যে কোনো ধরনের বাদ্যযন্ত্র বোঝাবে, ঠিক আছে? যে কোনো জায়গায় বাজানো হয়, যে কোনো ধরনের বাদ্যযন্ত্র বোঝাবে। এই ছিল আজকে আমার নাউন নিয়ে আলোচনা। নাউন নিয়ে তোমাদের কিছু কনফিউশন দূর করা। আজকে এই পর্যন্তই। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।